হন্টিং অ্যাট লাইন পার্ট 28 চ্যাপ্টার 22 সতর্কবার্তা। এখানে অনেক ডার্ক সিন রয়েছে, নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দ্য শ্যাডো। আমার ছোট্ট ইঁদুর আজ একটু পরিবেশ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। হয়তো সে সেই বাড়ি থেকে পালাতে চায় যেখানে আমি বারবার হুট করে হাজির হই, যেন কোনো বার অ্যান্ড গ্রিলের বাইরে বসে থাকা তাকে আমার হাত থেকে নিরাপদ রাখবে। আমি স্রেফ 5 স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছি, এক আইনজীবীর অফিস পার হচ্ছি, ঠিক তখনই মার্ক দরজা ঠেলে বেরিয়ে আসে। আমরা দুজনেই হঠাৎ থেমে যাই, একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার 1 ইঞ্চি দূরে। ওহো জ্যাক, তোকে দেখতে পাইনি, তুই কি আসতে যাচ্ছিলি? ও বলে, হঠাৎ থেমে সেই আইনজীবীর অফিসের দিকে তাকাই। না, আমি গাড়ির দিকে ফিরছিলাম। আমি মসৃণভাবে মিথ্যে বলি, হাঁটা শুরু করি। আমি গাড়ির উল্টো দিকে, কিন্তু কোনো এলোমেলো গাড়িতে গিয়ে বসে থাকলেও চলবে যদি মার্ককে বেইলির থেকে দূরে রাখা যায়। আমি তোর সঙ্গে হাঁটবো। মার্ক হেসে বলে, নিজের ইচ্ছায় যা হতে পারত একটা শান্তিপূর্ণ গুপ্তচর স্টলে জুড়ে বসে, এখন আমাকে এই ফাজিলটার সাথে ঝামেলা পোহাতে হবে। মার্ক আমার পাশে পাশে হাঁটছে, এটা সেটা নিয়ে অবিরাম বকবক করছে, যা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়। সম্ভবত তার বিশেষ কোনো বন্ধু নেই। ও একেবারে চেঁচা করে কথা বলে আর নিজের গলার আওয়াজে মজা পায়। বাজি ধরে বলতে পারি সে সেই ধরনের লোক যারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে পেপ টক দেয়, তুই কখনো জমিয়ে আসিস টাইপ। বেইলিস ঠিক সামনে। ঠিক যখন আমরা রেস্টুরেন্টের সামনের মোড়ে পৌঁছাই, আমি বাঁদিকে সরে যাই, সিদ্ধান্ত নেই রাস্তা পার হয়ে রেস্টুরেন্টের উল্টো দিকে যাব। কিন্তু যখন সিগন্যালের বোতাম টিপতে যাই, মার্ক আমাকে থামায়। এই বেইলিসে ভালো ড্রিঙ্কস পাওয়া যায়, অনেকদিন হলো আমি এখানে আসিনি। আমি দাঁত কিরমির করা থেকে নিজেকে আটকাই, যদিও আমি এখন সত্যি আমার দাঁত গুঁড়ো করে ফেলতে চাই। আসল কারণ হচ্ছে তখন আর অ্যাডির ক্লিট কামড়াতে পারতাম না, আর আমি ওটা করতে দারুণ উপভোগ করি। এখানে বেশ ভিড়, তুই কি অন্য কোথাও যেতে চাইছিস না? আমি একটা পারফেক্ট জায়গা চিনি, এখান থেকে কয়েক ব্লক দূরে। মার্ক হাত নেড়ে রাস্তা পার হয়ে বেইলিসের দিকে চলে যায়। শালা। আমি তার পেছন পেছন যাই, মুখ খুলি আর অন্য কোনো অজুহাত খুঁজে বের করতে চাই রেস্টুরেন্টে না যাওয়ার জন্য, কিন্তু আমার দিকে ফিরেই বলে, আসলে আমি এখানে খাওয়া দাওয়া ড্রিঙ্কস উপভোগ করি, মাঝে মধ্যেই আসি, আর সাধারণত কোনো সমস্যা হয় না। হোস্টেস আমাকে পছন্দ করে। সে বলে, কথা শেষ করে চোখ টিপ মারে। হ্যাঁ, আর কতবার তাকে বলেছিস? তুই জানিস আমি কে? যতক্ষণ না সে খালি টেবিল খুঁজে বের করেছে। আমার অনুমান অন্তত 4বার। ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলি, জোর করে হাসি দিই যখন মার্ক বেইলিস রেস্টুরেন্টে ঢুকে হোস্টেসের কাছে যাই। এক্স হঠাৎ এসে পড়লে যেমন হয়, হোস্টেসের হাসি 1 ইঞ্চি নেমে গিয়ে মানুষজাতির সবচেয়ে কষ্টের হাসি মুখে আনে। হাই মার্ক, আজ দুইজনের জন্য? দেখতে তো তাই লাগছে। মার্ক স্মার্ট হাসি দিয়ে জবাব দেয়। আমি মুখে ফাঁপা হাসি ধরে রাখি। এমনকি যখন হোস্টেস দীর্ঘশ্বাস ফেলে আমাদের পার্টিওতে একটি টেবিল বসাতে নিয়ে যায়, সরাসরি যেখানে অ্যাডি বসে আছে। সৌভাগ্যক্রমে আমরা যখন পৌঁছাই সে আমাদের খেয়াল করে না, যদিও আমরা মাত্র 5 টেবিল দূরে বসি। আমাদের টেবিলটি তার সাথে লম্বালম্বি, তার হৃদয় আকৃতির মুখ, কামড়ানো ঠোঁট আর তার গাল ছুঁয়ে থাকা লম্বা পাপড়ির এক নিখুঁত দৃশ্য দেয়। সে তার ল্যাপটপে লিখছে, তার কাজে এতটাই মনোযোগী যে আশেপাশের জগতে নেই। তার নিচের ঠোঁট সোজা দাঁতের মাঝে যায়। আমার তীব্র ইচ্ছা হয় গিয়ে সেই নিচের ঠোঁটটা নিজের ঠোঁটে নেবার। আমার ছোট্ট ইঁদুরের প্রতি আমার আসক্তি সত্ত্বেও আমি তার দিকে তাকাই না। আসলে মার্কের সামনে আমি তার দিকে কখনো তাকাই না। রেস্টুরেন্টে ঢোকার সময় একবার তাকিয়েছিলাম যখন মার্ক আমার সামনে ছিল। এটাই একমাত্র সুযোগ নিয়েছি। যদিও আমাকে তার দিকে তাকাতে দেখে, তবে ওরা ওকে টার্গেট করবে, আর আমি কোনোভাবেই চাই না অ্যাডি এই হারামিগুলোর নজরে আসুক। মার্ক কোনো একটা বিল নিয়ে বকবক করার সময় এক দম্পতি আর তাদের বাচ্চা মেয়েটি আমাদের পাশ দিয়ে যায়। মেয়েটি খুশি খুশি কিছু বলছে। মেয়েটির বয়স প্রায় 5। পনিটেইল, বড় ডোয়া চোখ আর ডিম্পল। মার্কের মুখের লুক আমি আগেই বুঝে যাই সে কি করতে যাচ্ছে, আর আমাকে প্রচণ্ডভাবে নিজেকে আটকাতে হয়, না হলে তার বাটার নাইফটি সোজা করে তার মাথা ওটাই ঠেলে দিতাম।
তার বদলে আমি মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিই। পরিবারটি মার্কের দৃষ্টি থেকে দূরে হাঁটছে। যখন ও আমার দিকে ফিরে তাকায়, আমি পাশে হেলে গিয়ে সেই মেয়েটির দিকে দেখার ভান করি। আমি আসলে তার ঠিক ডান দিকে থাকা খাবারের প্লেটে তাকাই। একটা শিশুর দিকে যৌনভাবে তাকানোর চেয়ে গলা কেটে ফেলাই ভালো মনে হয় আমার কাছে, কিন্তু মার্কের কাছে দেখতে বাস্তব মনে হয়। আমি সেই লোলুপ দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য সেই চিকেন টেন্ডার্সে রাখি, তারপর সোজা হয়ে উঠে নির্দোষ মুখ করি। কিন্তু আমি মার্কের দৃষ্টি আমার গায়ে পোড়াতে অনুভব করি। যতটা ঘৃণিতই হোক, আমাকে তাকে বিশ্বাস করাতে হবে যে আমি ওর মতো বিকৃত জিনিসে আগ্রহী। 1 ঘন্টা কেটে যায় যখন আমি শিশুর দিকে তাকানোর ভান করে যাই, তাদের মাথার ওপর দিয়ে খাবারের দিকে বা কাছাকাছি অন্য কিছুর দিকে তাকাই, যাতে অভিনয়টা টিকে থাকে, বেশি স্পষ্ট না হয়। আর সব সময় নয়, যাতে সন্দেহ না হয়, কেবল হালকা হালকা নজর দিই। এই সময়ে মার্ক আরও নেশাগ্রস্ত হতে থাকে। জেন্টলম্যানস ক্লাবে আমি লক্ষ্য করেছি যে ও হুইস্কি এমনভাবে খায় যেন ওটা ওর লাইফ সাপোর্ট। আমি ওর মদ্যপান ও বিকৃত মানসিকতার মিল খুঁজে পাচ্ছি। আর ঠিক তখনই হারামিটা চারপাশে নজর দিতে দিতে খেয়াল করে কাজ করা অবস্থায় থাকা অ্যাডিকে, যে নিজের কোণে বসে টাইপ করে যাচ্ছে যেন জীবন মরণ লড়াই। আমি পাশের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। সে যাই লিখুক খুব মন দিয়ে করছে। এই মেয়েটি তো দারুণ, মার্ক বলে সোজা অ্যাডির দিকে তাকিয়ে। ওর মুখে একটা স্ট্র আছে, মার্গারিটা শেষ করে ফেলছে। আমি চোখের কোণ দিয়ে দেখি, কিন্তু সরাসরি তাকাই না। আমার কাছে মাত্র 2 সেকেন্ড আছে সিদ্ধান্ত নেয়ার জন্য। ভান করব আমি ওকে চিনি না, নাকি দাবি করব যে ও আমার। যখন আমি মুখ খোলার চেষ্টা করি, মার্ক ফোন বের করে ওর ছবি তুলে ফেলে। দ্রুত আঙুল নাড়িয়ে সেটা কাউকে পাঠাতে যাই। এই শালার সাহস দেখে অবাক হই। বাচ্চাদের দিকে তাকানো নাটক করার জন্য, নাকি নেশার কারণে জানি না, কিন্তু ও যা করছে সেটা আমার সামনেই অনেক বেশি সাহসী মনে হলো। আমি ওর ফোনের ওপর হাত রাখি, ওর কাজ থামাই। ও আমার দিকে তাকায়, চোখ বড় হয়ে যায়, গাল লাল। তুই যা করতে যাচ্ছিস সেটা বন্ধ কর। শি ইজ মাই গার্ল। কোনোভাবেই মার্কের চোখ আরও বড় হয়ে যায়। ওই মেয়েটা, ও তোর? আমি একবার মাথা ঝাঁকি। ও যখন কাজ করে একা থাকতে পছন্দ করে, আর আমি ওর জায়গার সম্মান রাখি। মার্কের সাদা ঝুলে যাওয়া ভুরু নিচে নামে। তুই আগে কিছু বললি না কেন? অন্তত আমাদের পরিচয় করিয়ে দিতে পারতিস। আমি ওর কাজ শেষ হওয়ার পর পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলাম। মার্কের চোখ সরু হয়, বিভ্রান্তি নীল চোখে ঘুরতে থাকে। ও একজন বয়স্ক মানুষ, ঝুলে যাওয়া চামড়া, লিভারের দাগ, আর হাঁটুর ব্যথায় কষ্ট পায়, যেটা বোঝা যায় যখন উঠে দাঁড়ানোর সময় আর্তনাদ করে। কিন্তু বয়সের জন্য তার মাথা এখনো তীক্ষ্ণ, আর সে বুদ্ধিমান। তুই রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে যাচ্ছিলি, কিন্তু ওর সাথে দেখা করতে না বলে। ও প্রশ্ন করে, আমার মিথ্যা কথা উল্লেখ করে, আর অন্য রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলি। আমি ওর চোখে চোখ রাখি, ওকে স্পষ্ট দেখাই যে ওর প্রশ্নে আমি মোটেও বিচলিত নই। আমার প্রেমিকা ওর বই লেখার সময় শান্তির ছোট্ট একটা বুদবুদে থাকে। কাজ করার সময় বিরক্ত হতে পছন্দ করে না, আর আমি ওর জায়গার সম্মান রাখি। বিশেষত এটা আমাকে যা ইচ্ছে করার স্বাধীনতা দেয়, যাতে ও চিন্তা না করে আমি কি করছি। এতে সামান্য পরক্রিয়ার ইঙ্গিত যোগ করি, আর মার্ক সাথে সাথেই নিজেকে এর সাথে মিলিয়ে ফেলে। ও হাসে, ওর হলুদ দাঁত দেখা যায়। আমি জানতাম আমি তোকে পছন্দ করি। ও হাসে, চোখের কোণে ভাঁজ পড়ে। আমি ওর ফোন চেপে ধরি। ফোন এখনো আমাদের দুজনের হাতের মাঝে আটকে। ছবিটা মুছে ফেলো, মার্ক। মার্কের চোখ বড় হয়। ওহ, অবশ্যই। আমি সত্যি দুঃখিত, জ্যাক। আমি অপমান করতে চাইনি। আমি কিছুই জানতাম না। সে তাড়াহুড়ো করে বলে, হাসতে হাসতে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে। সে তাড়াতাড়ি তার গ্যালারি থেকে ছবিটা মুছে ফেলে। পরে আমি ওর ফোন হ্যাক করে নিশ্চিত করব এটা স্থায়ীভাবে মুছে গেছে কিনা। হারামিভাবে আমি বোকা। আর ক্লাউড বা ট্রাশ থেকে ছবি পুনরুদ্ধার করা যায় না, আমি জানি না। আমি এটাও নিশ্চিত করব সে ছবিটা কাউকে পাঠিয়েছে কিনা। সব ঠিক, আমি শান্তভাবে বলি, চেয়ারে হেলান দিয়ে স্বাভাবিক দেখাই। আমি কিছুতেই স্বাভাবিক নই। ওর কান থেকে কান পর্যন্ত কেটে ফেলার ইচ্ছায় আমার পেশি টনটন করছে। টেবিলের নিচে আমি হাত মুঠো করি, নিজেকে আটকাই যাতে ওর গলায় হাত না চালাই। আমি ওকে মারতে চাই। না, ঠিক নয়, আমি ওকে মারবো, ধীরে ধীরে। তাহলে আমি গিয়ে পরিচয় করে আসি। ও 1 ঘন্টা ধরে কাজ করছে, ও নিশ্চয়ই কিছু মনে করবে না। আমি ওকে বলতে পারি না, বসে থাক।
তখনই ও উঠে পড়ে আর অ্যাডের দিকে যেতে থাকে। শালা! আমি তাড়াতাড়ি ওর পেছন পেছন যাই। আসন্ন বিপদ টের পেয়ে মার্ক থেকে নাকি আমার থেকে জানি না, অ্যাডি চোখ তুলে তাকায় আর ওর দৃষ্টি আমার চোখে আটকে যায়। তাৎক্ষণিক ওর চোখ বিস্মিত হয়, ক্যারামেলের মতো বড় বড় হয় আর ওর মুখ প্রায় 5 শেড ফ্যাকাশে হয়ে যায়। আমি ওর গায়ের রং যাতে এত ফ্যাকাশে না লাগে সেজন্য স্প্রে ট্যাশ লোশন দিতে রাজি আছি, যদি তাতে অন্তত এত স্পষ্ট না হয় যে ও আমাকে দেখে খুশি নয়। মার্ক আমার সামনে হাঁটছে আর আমি তাড়াতাড়ি অ্যাডিকে একটা কঠোর সতর্কবার্তা ভরা দৃষ্টি ছুড়ে দেই। তার ভুরু কুঁচকে যায়, কিন্তু সে কিছু করার আগেই মার্ক তার মুখের সামনে হাত বাড়িয়ে দেয়। তোমার সাথে দেখা হওয়া সত্যিই আনন্দের, তরুণী। দুঃখিত, জ্যাক আমাকে তোমার নাম বলেনি। আমি মার্ক সাইনবার্গ। কিছুক্ষণ আগে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। ছেলেটা দারুণ, কিন্তু সত্যি বলতে তুমি আরও বেশি ইমপ্রেসিভ। অ্যাডি মুখ খোলে কিন্তু কিছুই বের হয় না। হঠাৎ করে এই অনধিকার অনুপ্রবেশে সে দিক হারিয়ে ফেলে। তার উপর মার্ক আমাকে জ্যাক ডেকে তাকে আমার প্রেমিকা বলে দাবি করে। অ্যাডি, আমি বলি। দুজনের চোখে একসাথে আমার দিকে ফিরে আসে। তার নাম অ্যাডি। দুঃখিত বেবি, তোমাকে বিরক্ত করতে চাইনি। তোমাকে তো বলেছিলাম মার্কের কথা। ও সেই মানুষটা যাকে আমি কাজে পরিচয় পেয়েছিলাম। আমি পাশের চোখে মার্কের দিকে তাকাই, যেন ও ভাবতে পারে আমি অ্যাডিকে অন্যভাবে আমাদের পরিচয়ের কথা বলেছি। এতে মার্কের হাসি আরও চওড়া হয়। জেন্টলম্যানস ক্লাব গোপন কিছু নয়, তবে যখন ঘরে সুন্দরী স্ত্রী বা প্রেমিকা থাকে তখন সেগুলোতে যাওয়া কোনো সম্মানের কাজ নয়, অন্তত যদি তুমি নরসিসিস্ট না হও। ও আ হাই মার্ক, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। সে হাত বাড়িয়ে দেয়। এই মুহূর্তে আমার ভেতরে অনেক কিছু চলছে। সবচেয়ে বেশি তাকে এই না বোঝা পরিস্থিতিতে সহযোগিতা করার জন্য তাকে চুমু খাওয়ার তীব্র ইচ্ছে। ও এই সহযোগিতার জন্য অবশ্যই পরে পুরস্কৃত হবে। একই সাথে আমার মধ্যে থাকা অধিকারবোধী দানবও জেগে ওঠে, শুধু অ্যাডিকে আমার বলে দাবি করার জন্য নয়, বরং তাকে আসল দানবের হাত থেকে রক্ষা করার জন্য। যখনই মার্ক অ্যাডির সুন্দর ধোঁয়াময় কণ্ঠ শোনে, তার চোখ ভারী হয়ে আসে। আর যদি দেখি তার খাকি প্যান্টটি উঁচু হয়, আমি এখানে ওকে মেরে ফেলবো। অ্যাডি তাদের হাত মেলানোর দিকে এক ঝলক ভয়ে তাকায়, তারপর দ্রুত মুখ স্বাভাবিক করে ফেলে। মার্ক খেয়াল করে না যে হাত ছাড়ার পর সে গোপনে তার হাত জিন্সে মুছে নেয়, কিন্তু আমি সেটা দেখি। আমার জন্যও আনন্দের। তোমার নাম সুন্দর। কিসের সংক্ষিপ্ত রূপ? সে গলা খাকারি দেয় আমাকে আবার একবার। এই কি হচ্ছে, দৃষ্টি ছুড়ে দেয় অ্যাডেলিন। মার্কের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তার উত্তর শুনে সে মুগ্ধ। সুন্দর মেয়ের জন্য সুন্দর নাম। লাল আভা তার গাল রাঙিয়ে তোলে। সে লজ্জার অভিনয় করে, কিন্তু আমি অনুভব করি তার ভেতর থেকে ভয়ের কম্পন বের হচ্ছে। আমার ছোট্ট ইঁদুরটি সামাজিক পরিস্থিতিতে ভালোভাবে মানিয়ে নিতে পারে না, বিশেষ করে হঠাৎ এমন পরিস্থিতিতে ফেললে। ঠিক আছে মার্ক, আমার প্রেমিকাকে তার কাছে ফিরে যেতে দিই। আমি যখন মাই গার্ল বলি, তার চোখ ক্ষণিকের জন্য চিকন হয়ে আসে। আমি আস্তে করে এক ভ্রু তুলে দেই, যেন তাকে চ্যালেঞ্জ করি আমাকে বিরোধিতা করতে। সে জানে আমি এই কথাগুলো মার্কের জন্য বলছি না। সে বহুদিন ধরে আমাকে মাই গার্ল ডাকতে শুনবে। একদিন আমরা এগিয়ে যাব, আমার স্ত্রী পর্যন্ত, তারপর আমার সন্তানের মাতে। একদিন সে বুঝবে যে সে আমার। অবান্তর কথা সে গর্জন করে ওঠে, কিন্তু কৌতূহলী চোখ আমাদের দিকে আকর্ষিত হয়। তুমি কিছু মনে করছো না তো অ্যাডি? প্রথমবারের মতো আমার মুখের ভাব ভেঙে যায়। আমি এক পশুর গর্জন ছেড়ে দেই। মার্ক খেয়াল করে না, কিন্তু অ্যাডি করে, বরং আমার রাগ ওকে সামান্য হলেও শান্ত করে। পরিস্থিতিটা আমি পছন্দ করছি না এটা বুঝতে পেরে সে হয়তো কিছুটা স্বস্তি পায়, ভেবে যে আমি ইচ্ছে করে তাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছি না। অ্যাডি মাথা নেড়ে ল্যাপটপ ধীরে ধীরে বন্ধ করে পায়ের কাছে রাখা কেসে ঢুকিয়ে দেয়। অনুগ্রহ করে এগিয়ে যাও, সে বলে। গলার স্বর সামান্য কেঁপে ওঠে। আমি তার পাশে গিয়ে বসি আর তার টান টান কাঁধে হাত রেখে দিই, যাতে আমার উপস্থিতি ওকে কিছুটা হলেও নিরাপত্তার স্বস্তি দেয়। বলো তো, তোমাদের দুজনের প্রথম দেখা কিভাবে হলো? মার্ক বলে নতুন চেয়ারে বসে। সে ওয়েটারকে আরেকটা পানীয়র জন্য হাত ইশারা করে, আর আমি মনে মনে বিরক্ত হই। একটা বই স্বাক্ষর অনুষ্ঠানে, আমি উত্তর দিই। একজন অসাধারণ লেখক ছিল সেখানে, বইয়ে স্বাক্ষর দিচ্ছিল। আমি ওকে দেখলাম আর সঙ্গে সঙ্গে প্রেমে পড়লাম। তারপর খুঁজে বের করে ডেটে নিয়ে গেলাম, আর বাকিটা ইতিহাস। সে হাসে, যদিও সেই হাসি তার চোখে পৌঁছায় না। হ্যাঁ, ও খুবই জেদি একজন, সে বিব্রত হেসে বলে।
অসাধারণ, মার্ক বলে। তার চোখ আমাদের মধ্যে দৌড়াতে থাকে, তার ফোন ভাইব্রেট করে আর পকেট থেকে বের করে মুখ গম্ভীর হয়ে যায়, গলা খাকারি দিয়ে আমাদের দিকে লজ্জার হাসি ছুড়ে দেয়। তোমরা কিছু মনে করো না, আমি রেস্টরুমে গিয়ে এই কলটা রিসিভ করি। অ্যাডি, আরেকটা মার্গারিটা অর্ডার দাও আমার তরফ থেকে। মার্ক উঠে যায় আর পেছনে তাকায় না, মদে মাতাল হয়ে তার হাঁটা কাত হয়ে যায় আর চোখ ফোনের উপর আটকে থাকে। অ্যাড 1 মিলিসেকেন্ডের মধ্যে হট্টগোলের মতো তার জিনিসপত্র গোছাতে শুরু করে, হাত কাঁপতে থাকে ব্যাগে সব ঢোকানোর সময়। তুমি যদি ভাবো তুমি চলে যেতে পারবে তাহলে খুব ভুল করছো। সে থমকে যায়, আমার দিকে একবার তাকিয়ে আবার গোছানোর চেষ্টা করে। আমি ধীরে ধীরে, কারো সন্দেহ না জেগে, তার গলায় হাত রাখি। সে আবার থামে, আমার স্পর্শ অনুভব করে। তারপর যখন আমি চেপে ধরি তখন ফিসফিস করে কেঁদে ওঠে, আমার দিকে তাকাও এখনই। তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তারপর খোলার পর সেই সুন্দর ক্যারামেল রঙের চোখ আমার চোখে আটকে যায়। ওখানে ভয়ের ছাপ, আর আমি প্রায় অবাক হই। অন্ধকারে সে আগুন হয়ে ওঠে, যেন রাতই তার আগুনের খোরাক, অক্সিজেন নয়। কিন্তু দিনের আলোয় সে ভীত, লাজুক। সে তার নামের মতোই হয়ে যায়, একটা লাজুক ছোট্ট ইঁদুর। যদি এর আগে কখনো আমাকে সিরিয়াসলি নাও, এখন নাও অ্যাডলিন। আমার কণ্ঠের কঠোরতা শুনে তার চোখ বড় হয়ে যায়। তুমি এখানে ভালো মেয়ের মতো বসে থাকবে আর নাটক করবে যতক্ষণ না আমি মার্ককে বিদায় করতে পারি। তারপর, আর তারপরেই তুমি তোমার জিনিস নিয়ে বাসায় যেতে পারবে, বুঝেছো? তখনই আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। ঠিক আছে, কিন্তু অন্তত আমাকে বলো কি হচ্ছে জেড। না জ্যাক, আসল নাম কোনটা? জানো কি, আমি জানতেই চাই না। তুমি যে খেলা খেলছো সেটা শেষ হওয়ার পর আমাকে এর বাইরে রাখবে। আমি এগিয়ে এসে ওকে সতর্ক দৃষ্টি দেই, সে মুখ বন্ধ করে, কিন্তু তার চোখের আগুন নেভে না। চেষ্টা করেছিলাম, আমি দাঁত চেপে বলি, আমি চেষ্টা করব মার্কের সাথে তাড়াতাড়ি চলে যেতে, কিন্তু তার আগে তুমি যা বলছি তাই করবে। আমরা গভীর প্রেমে, আর তুমি আমার আদরের প্রেমিকা, এটাই এখন তোমার জানার দরকার। তার চোখ ধীরে ধীরে বড় হয়ে যায়, যেন আমি পাগল হয়েছি মনে করছে। সে বুঝতে পারে না আমি আসলেই পাগল হয়ে গিয়েছি যেদিন প্রথম ওকে দেখেছি, আর এখনও সেটা ঠিক হয়নি। এটা কি জেড? সে শান্ত গলায় জিজ্ঞেস করে। মার্ক কি বিপজ্জনক? তুমি কেন তাকে মিথ্যে বলছো? আমি দীর্ঘশ্বাস ফেলি। হ্যাঁ, আমি স্বীকার করি সে বিপজ্জনক, আর সে তোমার উপর নজর দিয়েছে। তার প্রশ্ন করার আগেই মার্ক ফিরে আসে, মুখে হাসি নিয়ে। পানিও আনলে না? সে হাত ছড়িয়ে টেবিলের দিকে এগিয়ে আসে। আমার দোষ। হ্যালো, কিস দিতে গিয়ে ভুলে গিয়েছিলাম। আমি মিথ্যে এসে বলি, রাস্তায় প্রকাশ্যে আমার প্রেমিকার সাথে চুমুর কথা শুনে তার চোখে লালসার ঝলক আসে, কিন্তু সে সেটাকে ঢেকে রাখে হাসির আড়ালে। অ্যাডি গলা খাকারি দেয়, আমাকে কনুই দিয়ে হালকা আঘাত করে, লজ্জায় হেসে ওঠে। তুমি কি কাজ করছিলে অ্যাডিলিন পিও? মার্ক জিজ্ঞেস করে চেয়ারে বসে, বোরবন গলায় ঢালতে ঢালতে। কিছু কাজ। 40-এর দশকের একটা কোল্ড কেস নিয়ে রিসার্চ করছিলাম, সে উত্তর দেয়। মার্ক ভ্রু তুলল। সত্যি? কেন? তার গাল লাল হয়ে ওঠে। আসলে এটা আমার প্রপিতামহীর কেস, জেনেটিভ পার্সনস। ও, আমি এই কেস চিনি। মার্ক আনন্দে চেঁচিয়ে ওঠে। আমার বাবা তখন ডিটেকটিভ ছিলেন, যদিও তাকে এই কেসে কাজ করতে দেওয়া হয়নি। তার ভ্রু কপালে উঠে যায়, আগ্রহ উজ্জ্বল হয়ে ওঠে। তার কাজ করতে দেওয়া হয়নি কেন? স্বার্থের সংঘাত। ও আর জন পার্সন্স 20 বছর ধরে বেস্ট ফ্রেন্ড ছিল, আর জিজি ছিল ওর ভালো বন্ধু। ওর সার্জেন্ট বলেছিল এটা ওর জন্য খুব ব্যক্তিগত হয়ে যাবে, তাই তাকে দাঁড়িয়ে থেকে এই কেসটাকে ধ্বংস হতে দেখতে হয়েছিল। মার্ক কাঠ উঁচিয়ে নেয়। বাবা সবসময় ভাবতো জনই এটা করেছে। অ্যাডি সামনে ঝুঁকে পড়ে, মার্কের প্রতিটি কথায় দৃষ্টি আটকে যায়। তোমার বাবা ফ্রাঙ্ক ছিলেন? মার্ক ভ্রু তোলে। হ্যাঁ, উনিই ছিলেন। অ্যাডি গলা খাকারি দেয়। আমার নানি ফ্রাঙ্কের কথা 1-2 বার বলেছিলেন। মার্ক হেসে ওঠে। হ্যাঁ, আমরা ছোটবেলায় একসাথে খেলতাম। তাহলে তোমার বাবা কেন ভাবতেন জন করছে? মার্ক আবার কাঁধ ঝাঁকায়। আসলে ঠিক জানি না, তবে মনে আছে জিজি আর জনের অনেক ঝামেলা হতো। বাবা খুব জেদি ছিলেন এই নিয়ে, কিন্তু প্রমাণ ছিল না। তখন আমি খুব ছোট ছিলাম, তাই স্মৃতি খুব পরিষ্কার নয়, তবে কয়েক রাতে দেখেছি উনি পুরো একটা জাকের বোতল শেষ করতেন আর নিচু গলায় বলতেন, ওকে এর শাস্তি পেতেই হবে। সে ওকে শব্দটাই আঙুলের কোটেশন করে ওদের বন্ধুর জিজির খুনের পরেই ভেঙে গিয়েছিল।
জন হাবাগোবা মদ্যপ হয়ে গিয়েছিল আর বাবা ভেঙে পড়েছিলেন দুই ভালো বন্ধুকে হারিয়ে। অ্যাডির চোখ বিস্মিত হয়ে যায় উত্তেজনায়। স্পষ্ট যে ওর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জিজির খুনের রহস্য ভেদ করা ওর কাছে অনেক কিছু প্রমাণের সমান। কিন্তু আমি জানি ও আসলে নিজের জন্য এটা করতে চাইছে। যদি ওর নিজেরও একজন স্টকার না থাকতো, আমি নিশ্চিত নই অ্যাডি আদৌ ওর প্রপিতামহীর খুন নিয়ে মাথা ঘামাতো কিনা। এটা আসলে খুনি বের করার ব্যাপার নয়, বরং প্রমাণ করার ব্যাপার যে জিজির স্টকারই খুন করেছে। আমি বুঝতে পারি যদি ও এটা 100 ভাগ প্রমাণ করতে পারে, তাহলে ওর চোখে প্রমাণ হবে যে সব স্টকারই খুনি, সাইকো। আর ও অবশেষে আমাকে ঘৃণা করতে পারবে, আমাকে ওর জীবন থেকে তাড়িয়ে দিতে পারবে। আর এটাতেই প্রমাণ হয় আমি আস্তে আস্তে ওর হীরার প্রাচীর ভেঙে ওর হৃদয়ে ঢুকছি। ও সত্যের উপর ভরসা করতে চাইছে কারণ ওর নীতি আর বিশ্বাসগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ সময় মার্কের ফোন বেজে ওঠে। অ্যাডির আরেকটু প্রশ্ন করার প্রস্তুতি কেটে যায়। মার্ক ফোনের দিকে তাকিয়ে সাইলেন্ট করে দেয়, কিন্তু ওর মুখের গম্ভীরতা দেখে বুঝি কিছু একটা ওকে ডাকছে। ওটা আমার অ্যাসোসিয়েটের কল, কিছু ব্যবসার কাজে বের হতে হবে। ও বলে গ্লাসের বাকি মদ শেষ করে উঠে দাঁড়াই। তবে শোনো, আগামী সপ্তাহে আমার বাড়িতে একটা চ্যারিটি ইভেন্ট আছে, তোমরা দুজন এলে আমার জন্য গর্বের বিষয় হবে। ও, আমি জানি না, অ্যাডি বলে। অস্বস্তি আবার ফিরে আসে। শেষ জিনিস যা সে চায় তা হলো আরেকটি বেশি সময় ধরে আমার প্রেমিকার নাটক চালিয়ে যেতে। দেখি যখন ও গর্ভবতী হবে আর ওর পেট আমার সন্তানে ভরে যাবে, তখন কি করবে। দারুণ মজার বিপদে পড়বে তখন। দয়া করে তোমরা না এলে আমি অপমানিত বোধ করব। জ্যাক এখানে আমার খুব ভালো বন্ধু হয়েছে, আর তোমাদের না দেখলে মন ভেঙে যাবে। অ্যাডির চোখের দ্বিধা লক্ষ্য করে সে আরেকটা টোপ ফেলে। চাও তো তোমার প্রপিতামহীর কেস নিয়ে আরও আলোচনা করতে পারি। আমার বাবা তোমাদের পরিবারের এত কাছের ছিলেন যে আমি জন আর জিজিকে ছোটবেলা থেকে চিনি। আসলে সেরার সাথে তো প্রায়ই খেলতাম। আমার মাথায় কিছু তথ্য থেকে যেতে পারে। শালা হারামজাদা, ও অ্যাডিকে ম্যানিপুলেট করছে। আর এটা কখনোই চলবে না। আমার মেয়েকে ম্যানিপুলেট করার অধিকার একমাত্র আমার। সেই উইকেন্ডেতে আমার কিছু বিজনেস মিটিং আছে। আমি কড়া গলায় বলি। মুখ শান্ত রাখলেও অ্যাডির চোখে অস্থির আগ্রহ দেখে রাগ সামান্য বাড়ে। ওর তথ্য চাই, আর মার্ক সেটা ভালো করেই জানে। মার্ক বুকে হাত রাখে। রিস্কডিউল করা সম্ভব নয়। কাল জানাবো। আমি প্রতিশ্রুতি দেই। সে খুশি হয়, উত্তর মেনে নেয়। এই শোর জানে আমি রাজি হব। আর এখন আমি নিশ্চিত নই যে ও ভুল ভাবছে কিনা, কারণ ও এখন অ্যাডিকে ফাঁদে ফেলেছে। মার্ক $100 নোট টেবিলে রেখে বিদায় নেয়। ও চলে যাওয়ার সাথে সাথে মনে হয় বাতাস আবার চলতে শুরু করেছে। আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। ও থাকলে যেন চারপাশের সব আনন্দ শুষে নেয়। আমি অ্যাডির দিকে তাকাই, আর ও ইতিমধ্যে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলে না, ব্যাখ্যার জন্য অপেক্ষা করে। আমি দীর্ঘশ্বাস ফেলি, চেয়ার থেকে উঠে হাত বাড়াই ওর হাত ধরার জন্য। কিন্তু আশ্চর্যজনক নয়, ও হাত ধরতে অস্বীকার করে। ল্যাপটপের ব্যাগটা কাঁধে নিয়ে চুপচাপ আমার পেছন পেছন হাঁটে। আমি ওকে গাড়ি পর্যন্ত নিয়ে যাই। ও কিছু বলে না। আমি তোমাকে ওইখানে 10 ফুটের মধ্যে যেতে দিতেই পারি না। ওর কাছে তোমার খবর পৌঁছানোর কথা ছিল না। আমি ধীর কণ্ঠে বলি। ওর সাপ পর্যন্ত পৌঁছায়। ও দরজা আনলক করে, কিন্তু ঢোকে না। আমিও এতে জড়াতে চাই না, ও তিরিক্ষি গলায় বলে। তারপর মুখ ফিরিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে কিছু ভেবে নেয়। ওর সেই লাল ঠোঁট চুষে খাওয়ার তীব্র ইচ্ছে জেগে ওঠে। আমি জানি না তুমি কি বিপদে জড়িয়েছো, জেড। সম্ভবত এমন কিছু যা আমি জানতেও চাই না, কিন্তু আমাকে এর বাইরে রাখার জন্য দেরি হয়ে গেছে। ও দীর্ঘশ্বাস ফেলে পরের কথাগুলো বলার জন্য নিজেকে শক্ত করে। তুমি আমার পেছনে বিপজ্জনক মানুষ লাগিয়ে দিয়েছো। আরেকজন যোগ হলে কি হবে? এই একবার তোমার সাথে যাব। আমি যেটুকু তথ্য চাই নিয়ে নেব, আর তুমি তোমার যা দরকার সেটা নিয়ে নাও। আমি কখনো ওকে বলিনি যে আমার মার্কের কাছ থেকে কিছু দরকার, কিন্তু ও বুঝতে পেরেছে আমি কোনো কারণে এই লোকের সাথে জড়িয়ে আছি। তারপর আমরা ব্রেকআপের অভিনয় করতে পারি। তুমি চাইলে আমার জীবন থেকে সরে যেতে পারো। ম্যাক্স আর বাকিদেরও নিয়ে যেতে পারো। সব কিছু এখানে শেষ হবে। আমি এক ভ্রু তুলি। ওর চোখ সেই নড়াচড়ায় আটকে যায়। অপরাধ জগতের সাথে যখন সম্পর্ক, তখন বিষয়গুলো এত সহজ নয়। তুমি যখন সত্যিকারের শয়তানদের সাথে লড়াই করো, তখন চাইলে বেরিয়ে আসা যায় না। মার্কের চোখ এখন অ্যাডির ওপর। সে বুঝুক আর না বুঝুক, আর যদি আমরা ব্রেকআপ করি, যা কখনোই হবে না, তাহলে ও সহজ শিকার হবে।
এসব না বলে আমি শুধু মাথা হেলাই। তুমি এই একবারই যাবে, তুমি নিরাপদ থাকবে, আর তারপর আমি প্রতিশ্রুতি দিচ্ছি মার্ক আর কখনো তোমার সামনে আসবে না। কারণ আমি ওকে মেরে ফেলবো। আমি শুধু আরেকটু সময় চাই, যতক্ষণ না আমার প্রয়োজনীয় তথ্য হাতে আসে। আর বাকিটা? অ্যারি ঠোঁট সরু করে জিজ্ঞেস করে। তুমি যদি ভেবে থাকো আমরা ব্রেকআপ করব, তাহলে তুমি যতটা ভাবছো তার চেয়ে বেশি বোকা। আমি আর তুমি আমাদের শেষ নেই, তবে মার্কস আর কোনো সমস্যা হবে না, এটা আমি নিশ্চিত করছি। ওর সাথে আমার ভালো কথা হয়েছে, আরও ভালো বাচ্চা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওর চোখ গোল হয়ে যায়। তুমি কি ওকে হুমকি দিয়েছো? তাহলে আর কি করতাম বেবি? ওকে সুন্দর করে বলতাম, প্লিজ প্লিজ করতাম। ও ঠোঁট বাঁকায়। তুমি সম্ভবত ওকে আরো খেপিয়ে তুলেছ। যদি কোনোভাবে তার মধ্যে সাহস জন্মায় আর সে তোমার ক্ষতি করার চেষ্টা করে, তবে ওর ব্যাপার আমি দেখব। ও নাক সিটকায়। মনে হয় ও ভাবছে আমি কিভাবে জানি ওর বলের আকার। আমি আর সেই দুঃস্বপ্নের কথা মনে করতে চাই না। দেখে নেবে মানে কি? তাকেও মেরে ফেলবে? অবশ্যই। ধীরে ধীরে প্রথমে অ্যাকিলিস ট্রেন্ড কেটে দেবে, যাতে দৌড়াতে না পারে। তারপর তুমি মানসিকভাবে বিকৃত, তুমি জেলে যাবে। ও থামিয়ে দেয়, ঘৃণায় ঠোঁট কুঁচকে ওঠে। আসলে আমি চাই তুমি জেলে যাও আর মৃত্যুদণ্ড হোক। ও ঘুরে দাঁড়ায়, কিন্তু আমি হাত বাড়িয়ে ওর কবজি চেপে ধরি, ওকে জোরে টেনে এনে বুকের সাথে আশ্রে দিই। অ্যারি তীব্র শ্বাস নেয়। ওর চোখ বিস্ফোরিত হয় যখন আমি এক হাতে ওর গলার পেছনে ধরি, অন্য হাতে ওর পাছা টেনে নেই, ওকে নিজের গায়ে তুলে ধরি। তুমি কি হবে আমার শেষ খাবার, বেবি? ওর ঠোঁট ফাঁক হয়ে যায়, শ্বাস কেঁপে ওঠে, সেই হালকা বাদামি চোখ বিস্ফোরিত, আবেগে সিক্ত শখ, বিস্ময়, কামনা। আমি ওর খুব কাছে হেলে যাই, আমার ঠোঁট ওর ঠোঁটের 1 ইঞ্চি দূরে। তুমি স্বর্গের স্বাদ, ঘন্টার পর ঘন্টা তোমার মিষ্টি ছোট্ট স্বাদ নিতে পারি, তবু ক্ষুধার্ত হয়ে মরি। এটাই হয়তো মৃত্যুর আগে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি যেটা আমি যেতে পারবো, তাই না? ও কিছু বলতে পারে না, তাই আমি সুযোগ নিয়ে ওর নরম ঠোঁটে চুমু খেয়ে নেই। ওর প্রথমে শক্ত হয়ে যায়, কিন্তু দূরে সরে না। মার্গারিটার ফলের স্বাদ আমার জিভে ছড়িয়ে যায়, আর আমি গুড়গুড়িয়ে উঠি। তুমি স্বর্গের স্বাদ, আমি ফিসফিস করি। ও নিচের ঠোঁট চুষে নেই। ওর গলা থেকে হালকা মিষ্টি একটা ক্রন্দনের মতো শব্দ বেরিয়ে আসে, যা আমাকে পাগল করে তোলে। আমি ক্ষুধার্ত, আর এই ক্ষুধা মেটানোর একমাত্র উপায় ওর দেহের গভীরে প্রবেশ। অ্যারির হাত আমার হুডির সামনের অংশ আঁকড়ে ধরে যখন আমি ওকে গিলে খাই। পেছন থেকে ওকে কোলে তুলে নিই। ওর আর্তনাদ আর কোনো বাধা মানে না, স্পষ্ট জোরে বেরিয়ে আসে। আমার জিভে কম্পন তোলে। মা, তারা কি সেক্স করছে? একটি ছোট্ট মেয়ের উচ্চস্বর লালসার আবরণ ভেঙে দেয়। অ্যারি প্রচণ্ড ধাক্কা খেয়ে গাড়ির দিকে ছুটে গিয়ে আমার থেকে দূরে সরে যায়। পেনি, গাড়িতে ওঠো। পেছন থেকে এক মহিলা চেঁচিয়ে ওঠে। অ্যারির বিস্তৃত চোখ আমার কাঁধের ওপর দিয়ে তাকায়, আর যেটা দেখে তাতে ওর মুখ লজ্জায় গরম হয়ে ওঠে। ও দম বন্ধ হয়ে আসে, লজ্জার কামনায় লাল হয়ে ওঠে। আমি মাথা ঘুরিয়ে দেখি এক স্বর্ণকেশী মহিলা তার ছোট্ট মেয়েকে গাড়িতে তুলছে। তার নিজেরও মুখও লাল। আমার দিকে তাকিয়ে আমাকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেয়। আমি হেসে ফিরে তাকাই আমার কাঁপতে থাকা ছোট্ট ইঁদুরটার দিকে। অ্যাডি গলা খাঁকড়ি দেয়, লজ্জায় আর উত্তেজনায় ভিজে থাকা তার গাল আর চেপে ধরা উরু ফেটে পড়ছে। সে চারপাশে তাকায়। হঠাৎ মনে পড়ে যায় আমরা বোর্ড ডে লাইটে পার্কিং লটে দাঁড়িয়ে আছি। এটা ঠিক হয়নি। আর আর কখনো এটা করো না। ডিটেলস টেক্সট করে দিও, ঠিক আছে? ওর আগে তাড়াহুড়ো করে বলে। ও ঘুরে যেতে গিয়ে থামে। আর দয়া করে কোনো গোপন নাম্বার থেকে টেক্সট দিও না, ঠিক আছে? এখন তো জানি এটা তুমি। কিউট হওয়ার অভিনয় বন্ধ করো। এবং ও রেগে গাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। যত জটিল পরিস্থিতিতেই আমি পড়ি না কেন, আমি হেসে ফেলি। ফোলা নিচের ঠোঁটটা দাঁতের ফাঁকে কামড়ে ধরি। সে জানালার ভেতর দিয়ে একবার উল্টো দৃষ্টিতে তাকায়। চোখ আমার ঠোঁটে আটকে যায়। তারপর সে নিজেকে সামলে নিয়ে গাড়ি স্টার্ট দেয়, দ্রুত চলে যায়। চাকার ঘর্ষণে শব্দ তোলে, যেন তাড়াহুড়ো করে আমার কাছ থেকে পালিয়ে যেতে চায়। আমি সত্যি পাগলের মতো ভালোবাসি যখন সে দৌড়ায়।